আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল, প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলেছে আগে দেখি। এই যে আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম, একটু বড় করে লেখাগুলো উপস্থাপন করেছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, সেই জন্য। তো এখানে উপরে একটি আর্থিক অবস্থা বিবরণী দেওয়া আছে। এই বাম দিকে দায় এবং মূলধন সমূহ, ডান দিকে সম্পদ সমূহ লিস্ট দেওয়া আছে। এই তথ্যের আলোকে ক নাম্বার বলেছে চলতি সম্পদ, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ এখানে আছে এই যে প্রাপ্য হিসাব, মজুত পণ্য, নগদ তহবিল, এই তিনটা। আর চলতি দায় আছে এই যে এই তিনটা, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি। এগুলো আমরা আলাদা আলাদা যোগ করে দেখাবো। যাই পরের পেজে যায়। এই যে আমি উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে নিচের সমাধান করবো। নিচেরটুকু উত্তর আর উপরেটা কিন্তু প্রশ্ন, উদ্দীপকের অংশ। চলতি সম্পদ সমান এই যে সমাপনী মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস সমাপনী মজুত পণ্য প্লাস নগদ তহবিল, এই তিনটা। এবার টাকা লিখবো। প্রাপ্য হিসাব কত আছে? 50,000 টাকা, যোগ সমাপনী মজুত পণ্য আছে 60,000 টাকা, যোগ নগদ তহবিল আছে 30,000 টাকা। এই সব যোগ করে আমরা পাবো এই 80 আর 10 1,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের এই চলতি সম্পদের পরিমাণ, 1,40,000 টাকা হলো। এবার চলতি দায় নির্ণয় করব। চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত প্লাস আয়কর সঞ্চিতি, এই তিনটা চলতি দায় এই অঙ্কের মধ্যে আছে। প্রদেয় হিসাব আমরা লিখবো এই যে 20,000 টাকা যোগ ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা যোগ আয়কর সঞ্চিতি 15,000। এই সব যোগ করে এটা 30 আর 15 সম্ভবত 45,000 টাকা। 45,000 টাকা নিচে লিখতে পারি, সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের চলতি দায় আর এটা হচ্ছে চলতি সম্পদ। ক নম্বরের উত্তর চলতি সম্পদ 1,40,000, চলতি দায় 45,000, এই দুটো পেলাম। ক শেষ। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খননে কি বলেছে? খননে বলেছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাত নির্ণয় করতে হলে কিন্তু আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় এই দুটো লাগবে, তাই আমরা ক থেকে নিয়ে আসবো এই দুটা। এই যে লক্ষ্য করি, উপরে আমি চলতি সম্পদ আগে নির্ণয় করে নিই। চলতি সম্পদ কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওটা উপরে লিখে নিলাম দ্রুত। কিছুক্ষণ আগে বের করেছি সেজন্য দ্রুত বললাম। চলতি দায় এগুলা কিছুক্ষণ আগে বের করেছি, আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইবার চলতি অনুপাতের সূত্র লিখবো। এর নিচে দাগ দিব, উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। চলতি সম্পদ কত টাকা? এই যে 1,40,000 টাকা। চলতি দায় কত টাকা? এই যে 45,000 টাকা। সমান দিব, দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো এই 3:11, এই 3.11:1 দিব। এখানে 3.11:1 দিব, কারণ আমাদের এখানে 1 অনুপাতের সাথে এইটা দেওয়া বোঝাচ্ছে 1 টাকা দায়ের বিপরীতে 3 টাকা 11 পয়সা সম্পদ আছে, এটা বোঝাচ্ছে। এবার আর একটা ছিল এই তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত নির্ণয় করার সময় তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। তো চলতি সম্পদ তো কিছুক্ষণ আগে আমরা বের করেছি, ওইটা লিখবো, তাই না? চলতি সম্পদ এই যে তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ চলতি সম্পদ হতে মজুত পণ্য বিয়োগ করে তড়িৎ সম্পদ হয়। এই যে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য সমাপনী মজুত পণ্য সমান চলতি সম্পদ পেয়েছি 1,40,000, সমাপনী মজুত পণ্য 60,000, এটা থেকে এটা বিয়োগ করে 80,000 টাকা এই তড়িৎ সম্পদ। এই 80,000 টাকা এখানে লিখবো। এবার চলতি দায় তো কিছুক্ষণ আগে বের করেছি আমরা, সেটা এখানে লিখলাম। ক থেকে প্রাপ্ত 45,000 টাকা চলতি দায়, ক থেকে প্রাপ্ত। চলতি দায় পেলাম, তড়িৎ সম্পদ পেলাম। তড়িৎ সম্পদটা উপরে লিখেছি, চলতি দায়টা নিচে লিখবো, সমান দিব। এটাকে এটাতে ভাগ করে হবে 1.78:1। এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এটা কিন্তু উদ্দীপকের অংশ, এইটুকু উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খনন শেষে গণনের আগে বলেছে দায় মালিকানা অনুপাত এবং মোট মুনাফার অনুপাত নির্ণয় করো। তো আমরা প্রথমে দায় মালিকানা অনুপাত নির্ণয় করবো। উদ্দীপকটা উপরে লিখে রাখলাম। দায় মালিকানা অনুপাত সমান উপরে বহির্দায়, এখন দাগ দিয়ে উপরে বহির্দায়, নিচে মালিকানা সত্ত্ব। উপরে বহির্দায়, নিচে মালিকানা তহবিল। এখন বহির্দায় কোনগুলো, তাই না? বহির্দায় হচ্ছে এই যে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় একটা আছে, ঋণপত্র, তাই আমরা বহির্দায় সমান লিখতে পারি দীর্ঘমেয়াদী দায় প্লাস এই চলতি দায়। চলতি দায় আমরা ক নাম্বারে বের করেছিলাম 45,000 টাকা। তো দীর্ঘমেয়াদী দায় 40,000 টাকা, চলতি দায় 45,000 টাকা সমান 85,000 টাকা। এটা হচ্ছে আমাদের বহির্দায়।
এবার মালিকানা সত্ত্ব কোনগুলি? মালিকানা সত্ত্বে যে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি সংরক্ষিত হয়, এই তিনটা যোগ করে এই প্রাথমিক খরচ বাদ যাবে, ভুয়া সম্পদ। তাহলে আমরা লিখি শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় জেড প্লাস সাধারণ সঞ্চিতি মাইনাস প্রাথমিক খরচ। এই প্রাথমিক খরচ সংক্ষেপে লিখেছি। এবার মান বসাবো। শেয়ার মূলধন 5 লাখ, সাধারণ সঞ্চিতি এই যে সংরক্ষিত মূলধনের জেড হচ্ছে 30,000, সাধারণ সঞ্চিতি 35,000 মাইনাস প্রাথমিক খরচ এই 10,000 সমান দিয়ে কত হবে? এটা যোগ বিয়োগ করলে 5,55,000 টাকা পাবো এইটা। এবার মান লিখবো, এখানে দাগ দিব, 25,000 টাকা উপরে লিখবো, 5,55,000 টাকা নিচে লিখবো। এটাকে এটা দিয়ে ভাগ করে হবে এই 15 হবে, তার সাথে এক দিব। এইটা হচ্ছে আমাদের বহির্দায় এই বাই মালিকানা সত্ত্ব দায় মালিকানা অনুপাতের পরিমাণ। এটা ছিল গ নাম্বারের আংশিক। গ নাম্বারে আরেকটা প্রশ্ন বলেছিল মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে বলেছিল। তো মোট মুনাফার অনুপাতের সূত্রটা আমি এখানে লিখবো। এই যে মোট মুনাফার অনুপাতের সূত্র, উপরে মোট লাভ, নিচে বিক্রয় গুণ 100। এখন মোট মুনাফা তো দেয়া আছে অঙ্কে, বিক্রিত পণ্যের ব্যয় দেয়া আছে, আর বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা সমান এই বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয় আর মোট মুনাফা যোগ করে কিন্তু বিক্রয় হয়। আমি আবারও বলছি, লক্ষ্য করি এই সূত্রে কি কি দরকার? মোট মুনাফা আর বিক্রয়। বাট এই অঙ্কে তো বিক্রয় দেয়া নেই, মোট মুনাফা দেয়া আছে 60,000, কিন্তু বিক্রয় তো দেয়া নেই। বিক্রয়ের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা। এই যে নিচে লিখেছি, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা সমান বিক্রিত পণ্যের ব্যয় যেটি ছিল সেটা যোগ মোট মুনাফা 6 লাখ, বিক্রয়ের পরিমাণ 6 লাখ। তাহলে এবার মান বসাবো। মোট লাভ ছিল 60,000, বিক্রিত পণ্যের ব্যয় 6 লাখ। 60,000 কে 6 দিয়ে ভাগ করে 6 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পাবো এখানে 10%, মোট মুনাফার হার 10%। এই হচ্ছে আমাদের এই বোর্ডের অনুপাতের সমাধান। আশা করি এখন তোমরা পারবে। এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।